আশ্বিন মাসের 15 তারিখ। বাংলার ধুলোয় ধুলোয় শিউলির গন্ধ মিশেছে তীব্রভাবে। গোটা বছরের অক্লান্ত ব্যস্ততার দিনগুলিকে পাড়ি দিয়ে তিল তিল করে জমতে থাকা অবসাদ ও গ্লানিগুলিকে একটা দীর্ঘশ্বাসের সঙ্গে বিসর্জন দেওয়ার মহাজাগরণ ঘটে চলেছে বাংলার ঘরে ঘরে। কলকাতার রাস্তার ওপর জায়গায় জায়গায় পড়েছে আলপনার বহর, এবং অলিতে গলিতে নতুন পোশাক পরে ছুটোছুটি করে বেড়াচ্ছে ছেলেপুলের দল। বাঙালির 12 মাসে 13 পার্বণ বলে যে প্রবাদটি মুখে মুখে ঘুরে বেড়ায়, এই দুর্গোৎসব হল সেই প্রবাদের শীর্ষস্থানীয় পার্বণ বা পালা। অসুর বধের পালা সাঙ্গ করে মা সপরিবারে এসেছেন তার বাপের বাড়ি। বছরে একবার বাংলার মেয়ে আসে বাড়িতে, তাকে দেখতে যে বাঙালিদের ঢল নামবেই, তাতে আর আশ্চর্য কি। বেনিয়াটোলা স্ট্রিটের অধরলাল সেনের বাড়ির দুর্গাপুজো দেখবার জন্য এবং সেখানকার মহাভোগ পাওয়ার জন্য মানুষের লাইন দেখলে অবাক হতে হয়। যাই হোক, মোটামুটি এই গেলেও কলকাতার দুর্গোৎসবের চিত্র। আমরা কিন্তু সেবার মহাপঞ্চমীর দিনই 3 মূর্তি মিলে, অর্থাৎ আমি, কিশোরী ও তারানাথ বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর জংশন স্টেশনের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য মায়াপুর সংলগ্ন বামনপুকুর গ্রামের পাশে অবস্থিত চণ্ডীতলা গ্রাম। ট্রেন স্টেশন ছেড়ে যখন মন্থর গতিতে এগোতে শুরু করেছে, তখন কিশোরী প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, দেবদর্শন মুখার্জির বড় ছেলে হঠাৎ জয়তলা গ্রামের ওই বিশাল বাড়ি ছেড়ে এই চণ্ডীতলায় ভদ্রাসন তৈরি করতে গেল কেন? তারানাথ তার পাট ভাঙা নতুন পাঞ্জাবির একেবারে উপরের বোতামটা খুলে নিয়ে উত্তর দিল, পুজো শুরু হয়ে গেল, কিন্তু এই ইট পাথরে গড়া কৃত্রিম শহরে শরতের শীতের কোনো ছাপই নেই। ওহ, বেজায় গরম পড়েছে এবার। এটুকু বলে তারানাথ চুপ করে যেতে কিশোরী অবাক হয়ে তার দিকে তাকালো। সে যে একটা প্রশ্ন করেছে তারানাথকে, সেটার উত্তর না পেয়েই বোধহয় তার এই অভিব্যক্তি। পরক্ষণেই তারানাথের চোখ কিশোরীর দিকে পড়তেই ঠাকুরমশাই বললে, কি হয়েছে? আমার মধ্যে কাউকে খুঁজছো নাকি? আরে আমি যে একটা প্রশ্ন করলাম, আপনি তা শোনেননি? তারানাথ যে সত্যিই কিশোরীর প্রশ্নটা শুনতে পায়নি, তা তার উদ্দেশ্যহীন দৃষ্টি দেখেই বুঝতে পারলাম। ফলে পুনরায় আমি ঠাকুরমশাইকে কিশোরীর করা প্রশ্নটা একবার জানালাম। এবার সে উত্তর দিল, একেই তো বলে বিধির বিধান। দেবদর্শন মুখুজ্জে মারা যাওয়ার আগে আমায় জানিয়ে গিয়েছিল এই পরিণতির সম্পর্কে। তখন তার 2 ছেলে নবদ্বীপে পাণ্ডিত্য অনুশীলন করছে। তিনি অনুমান করেছিলেন হয়তো 2 ছেলেই বাড়িতে এসে সাধারণ মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য টোল খুলে বসবে। তবে তা হলো কই। আমি যদিও জানতাম ওই বাড়ির মাটিতে পুনরায় আর কোনো মঙ্গলময় কর্মসূচি অনুষ্ঠিত হবে না। মুকুজ্জে বাড়ির অস্তিত্ব বিসর্জন দেবদর্শনের ইহকাল ত্যাগ করবার সঙ্গে সঙ্গেই বিধাতা লিখে রেখেছিলেন। সেই লিখন আর খণ্ডন করবে কে? তবে আমরা যেখানে যাচ্ছি, ওই চণ্ডীতলা গ্রামে, সেখানে কিন্তু ওই বাড়ির একজনকে দেখতে পাবে। কার কথা বলছেন ঠাকুরমশাই? দেবদর্শন মুখুজ্জের সব থেকে কাছের ভৃত্য এবং তার মৃত্যুশয্যায় একমাত্র বিশ্বস্ত সেবক রঘুনাথ মণ্ডল ওরফে রঘু। রঘু এখনো বেঁচে আছে? আমরা ওখানে গেলে তাকে দেখতে পাবো? তারানাথ ইতিবাচক মাথা নেড়ে জানলা থেকে ছোটন্ত প্রকৃতির দিকে চোখ রাখল। আমি ও কিশোরী দুজনেই একটা চাপা উত্তেজনা নিয়ে খানিকক্ষণ চুপ করে রইলাম। সোদপুর স্টেশন থেকে ট্রেনের কামরায় বেজায় ভিড় হতে শুরু করলো, কাজেই নিজেদের মধ্যে বলবার মতো উল্লেখযোগ্য কিছু হলো না। কৃষ্ণনগর জংশন স্টেশনে যখন পৌঁছালাম, তখন বিকেল 4:15। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতেই দেখতে পেলাম গরুর গাড়ি সহ এককাটানা গাড়ি, রিক্সা, ভ্যান সবকিছুতেই উপচে পড়া ভিড়। কিশোরী বলল, দেখো কাণ্ড,
কোথায় পুজোর সময় মানুষ দল বেঁধে কলকাতায় ছুটছে, এখানে এসে মনে হচ্ছে আমরা ভুল করে আবার সেই কলকাতাতেই চলে এসেছি। কোথায় ভাবলাম গ্রাম্য পুজোর একটা আমেজ উপভোগ করব। আমরা যেখানে যাচ্ছি সেখানে এসব মানুষ যাবে না। সে জায়গা একেবারে পল্লী গ্রাম। ধৈর্যের অভাব থাকলে এখন থেকেই নিয়ম করে সকাল সকাল ধ্যানে বসতে শুরু করো কিশোরী, নইলে পরবর্তীতে পস্তাবে। যাই হোক, এখানে এত ভিড় হওয়ার খুব স্বাভাবিক একটা কারণ আছে। এই জনস্রোত হলো কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখবার উদ্দেশ্যে। রাজা কৃষ্ণচন্দ্র রায় কিন্তু প্রথম প্রায় 400 বছর আগে দুর্গা মায়ের সঙ্গে তার সকল পরিবারের অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে দুর্গা মাকে সপরিবারে পূজা করবার রীতি চালু করেন। এর আগে কিন্তু মায়ের মূর্তিকে এককভাবেই পুজো করা হতো। দাদুর মুখে শুনেছি অষ্টমীতে 8টি ভাজা ও নবমীতে মাছ ও পান্তা ভাতের ভোগ দেওয়া হতো মাকে। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে এটি অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হতো। তবে এখনো সেই নিয়ম ধরেই পুজো চলে আসছে রাজবাড়িতে। এবার বলো, এমন একটা রাজকীয় পুজো দেখবার জন্য এখানে কি মানুষজন উপচে পড়বে না? তারানাথের কথা শুনে মনের ভেতরে একটা শিহরণ জেগে উঠল। বোধহয় কিশোরীরও ঠিক আমার মতোই অবস্থা। সে বলল, এসব শুনে তো আমারই মনে হচ্ছে এই দলবলের সঙ্গে বেরিয়ে পড়ি রাজবাড়ির উদ্দেশ্যে। তারানাথ মৃদু হাসল, তারপর বলল, এর জন্যেই বললাম ধৈর্যের অভ্যাস করো, অনেক কিছু জানতে পারবে। যাই হোক, আর খানিকক্ষণ বাদেই বিকেল গড়িয়ে যাবে। ওদিকে মুখুজ্জে মশাইয়ের বড় ছেলে শিব দর্শন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে আছে। চলো একটা এক্কা গাড়ি দেখি, আর দাঁড়িয়ে থাকা ঠিক হচ্ছে না। আমরা এগিয়ে গেলাম মানুষের ঢলের মধ্যে। সেখানের থেকে চণ্ডীতলার গাড়ি মিলতে খুবই অসুবিধা হতো যদি না বীরবল সরকার নামের একজন এক্কা চালকের বাড়ি বামুনপুকুর গ্রামে না হতো। আমরা শিব দর্শনের বাড়িতে যাব শুনে সে বললে, হ্যাঁ গিয়ে আপনারা মুখার্জি বাড়িতে যাবেন শুনে না করতে পারলুম না। শিবদর্শন মুখার্জি বড় ভালো মানুষ। এই পুজোতে ওই বাড়িতেই আমাদের গোটা গ্রামের নিমন্ত্রণ। বস্ত্র বিতরণ হবে অষ্টমীর দিন শুনলাম। শিবদর্শন মুখুজ্জের নাম গোটা নবদ্বীপবাসী জানে। যেমন পণ্ডিত ব্যক্তি তেমন উদার মন, গরিবের কাছে ভগবানের মতো। হবে না কেন? তার বাবাও তো ঈশ্বরতুল্য মানুষ ছিলেন, রাজার ছেলে শিবচরণ, তাই মনটাও পেয়েছে রাজার মতন। এক্কা চালক কৃতজ্ঞ চিত্তে তারানাথের দিকে চেয়ে গাড়ি গড়ালো। সদর অঞ্চল পেরোতে না পেরোতেই শুরু হলো এবড়ো খেবড়ো ইট সুরকির রাস্তা। কৃষ্ণনগরের কোলাহলটা কোথায় যেন মিলিয়ে গেল ঘুম ভাঙা স্বপ্নের মতন। অবশেষে যখন দেবদর্শন মুখার্জির বড় ছেলে শিবচরণের বাড়িতে এসে পৌঁছালাম, তখন সন্ধ্যা নেমেছে। গাড়ির থেকে নেমে ভাবলাম, যে বাড়ি শিবচরণ মুখার্জি বানিয়েছে এখানে, সেটা মোটেই কোনো রাজবাড়ির থেকে কম নয়। গোটা বাড়ির 3 তলা ছাদের ওপর থেকে উঠোনের কোনায় কোনায় জ্বলে রয়েছে প্রদীপ শিখা। যারা এই প্রদীপগুলি সাজাচ্ছে তাদের বয়স ওই 19-20 বছর হবে। 2টি মেয়ে বিরাট পেতলের থালায় করে প্রদীপগুলি নিয়ে একে একে উঠোনের বিভিন্ন জায়গায় রাখছে, আর তার পেছন পেছন একটা একই বয়সের ছেলে হাতে একটা ল্যাম্পো নিয়ে ওই ক্রিয়াকর্মের তদারকি করছে। বুঝলাম, কোনো প্রদীপ যদি নিভে যায় তাহলে ওই ল্যাম্পো দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আরও বিভিন্ন বয়সের ছেলে, পুরুষ ও মেয়েরা এদিক ওদিক, কেউ ফুলের বাটা, কেউ সর্ষের তেলের পাত্র, কেউ আবার দা ও নারকেল নিয়ে ছুটোছুটি করছে। কোথায় বসে সেই নারকেলটি ছাড়াবে বোধহয় সেই জায়গায় খুঁজে চলেছে। তারানাথ ও আমরা সকলেই হয়তো একটু অপ্রস্তুত হয়ে পড়ছিলাম। এই সময় এক বৃদ্ধ ব্যস্ত পায়ে হাসি মুখে আমাদের দিকে এগিয়ে আসছে দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। তারানাথ বলে উঠল, আরে রঘু, তুমি যে একেবারে বুড়ো হয়ে গেছো হে। অজান্তেই 2 হাঁটু যেন কেঁপে উঠল আমার। ভাবতেই পারছি না যে যাকে চোখের সামনে দেখছি সেই এক সময় রাজা দেবদর্শন মুখার্জির একান্ত অনুগত ভৃত্য ছিল। তারানাথের মুখে শোনা কোনো গল্পের একটি চরিত্র এভাবে চোখের সামনে জলজ্যান্ত এসে হাজির হলে আপনাদের কি অবস্থা হতো তা আমি জানি না।
রঘু আপ্লুত হয়ে তারানাথের পায়ে নমস্কার নিবেদন করতে যাচ্ছিল। তারানাথ তাকে আটকে দিয়ে বলল, আরে আরে করো কি হে, করো কি হে? বাড়িতে মা চলে এলে সকলেই তার সন্তান হয়ে যায়। এ সময় তার সামনে পা ছোঁয়াছুঁই কি আর চলে? এসব এখন থাক। কোথায় মুখুজ্জে মশাইয়ের বড় ছেলেকে যে দেখছি নে, চিঠিতে হাতের লেখাটা নিশ্চয়ই তার ছিল। কি ঠাকুরমশাই, আমি তো পোস্ট অফিসে গিয়ে ওটাকে আপনার ঠিকানায় ছেড়ে এসেছিলাম। সে নিজেই যেত আপনার কাছে, তবে পুজোর কয়েকদিন আগের থেকেই তার ছেলেকে নিয়ে এমন এক চিন্তায় পড়েছে যে সব কিছু রীতি মেনে চললেও বড় বাবার মন একেবারে ভালো নেই। সেও অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনাদের জন্যে। এই তো খানিক আগে বাজার থেকে এলো দশকর্মার দোকানের জেদ মিটিয়ে। বৈঠক ঘরে আছে বড় বাবা। চলুন ঠাকুরমশাই, আসো তোমরা বাবা। আমরা রঘুর পিছু নিলাম। এরকম এক পুজোর বাড়িতে বাড়ির কর্তার মনে সাম্প্রতিক কোনো ব্যাপার নিয়ে চিন্তার উদয় হয়েছে, এই বিষয়টা মোটেই সুখকর নয়। বাড়ি বারান্দা অতিক্রম করলেই প্রথমে পড়ে একটা বড় কাছারি ঘর। সেই ঘরের চারিদিকে খোল কত্তাল ও পাট করে রাখা চটের মাদুর দেখে বুঝলাম বিভিন্ন হিসেব কিতাবের ব্যাপার ছাড়াও এখানে শিবদর্শন মুখুজ্জের পাণ্ডিত্য চর্চাও চলে। কাছারি ঘর পেরিয়ে অন্দরমহলের প্রথম কক্ষটি ঝাড়বাতি লাগানো বিরাট বৈঠক ঘর। সে ঘরেই একজন লাল পাঞ্জাবি পরা লোককে ঘিরে চারিদিকে চেয়ারে বসে আছে কতকজন মানুষ, তাদের বয়স বিভিন্ন রকম। আমাদের ভেতরে ঢুকতে দেখেই ওই পাঞ্জাবি পরা লোকটি আশান্বিত দৃষ্টিতে উঠে দাঁড়ালো, বলল, ঠাকুরমশাই, আপনাদের এত দেরি হচ্ছে দেখে বড়ই চিন্তায় পড়ে গেছিলাম। আমি এদের সঙ্গে আপনাদের আসার ব্যাপারেই কথা বলছিলাম। বুঝলাম ইনিই হলেন এই বাড়ির কর্তা, অর্থাৎ প্রয়াত দেবদর্শন মুখার্জির বড় ছেলে। টিকালো নাক, শাঁখার মতো চকচকে গায়ের রং, মুখের হাসিতে একটা অযাচিত স্নিগ্ধতা। তারানাথের পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই সে শিবদর্শনের দুই হাত ধরে তাকে দাঁড় করিয়ে বুকে জড়িয়ে ধরল, বলল, এ যেন সাক্ষাৎ মুখুজ্জে মশাইকে চোখের সামনে দেখছি। পিতার চেহারার সঙ্গে পুত্রের চেহারার কিছু কিছু মিল থাকে দেখেছি, তবে এমন মিল কিন্তু ব্যতিক্রম। রঘু সহমত প্রকাশ করে বললে, তা যা বলেছেন ঠাকুরমশাই, বড় বাবাকে একেবারেই কর্তার মতন দেখতে হয়েছে। আজকের দিনে যদি তিনি বেঁচে থাকতেন। রঘুর চোখ জলে ভিজে এলো। সে গামছায় চোখ মুছতে তারানাথ তার কাঁধে হাত রেখে বললে, মুখুজ্জে মশাই এখনো তোমাদের সঙ্গে আছেন রঘু। এই দেখছো না পিতার আদর্শে কিরকম বেড়ে উঠেছে তার পরবর্তী প্রজন্ম। এভাবেই উনি মিশে রয়েছেন তার সন্তানদের, তার প্রজাদের এবং তোমার ভেতরেও। তাই কোনো সময় এটা ভেবো না যে তিনি নেই। সব সময় এটাই ভাবে যে তোমরা কি করছো কি না করছো সব উনি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে তদারকি করছেন। অমন মানুষের অবর্তমান বলতে কিছু নেই, তিনি সব সময় বর্তমান। আমাদের প্রত্যেকের মুখেই একটা পরিতৃপ্তির সূক্ষ্ম হাসি ফুটে উঠল। শিবদর্শন বললে, আসুন ঠাকুরমশাই, আগে বসুন আপনারা। এই যে আমার উপস্থিত বন্ধুবান্ধব ও স্বজনগণ, প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিই। কলকাতার স্বনামধন্য জ্যোতির্বিদ তারানাথ চক্রবর্তীর সঙ্গে, আর এনারা দুজন ওনার বন্ধু যথাক্রমে। নমস্কার, আমি বিভূতি বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি কিশোরী সেন। সকলেই সহাস্য বদনে সৌজন্যতা জ্ঞাপন করল। শিবদর্শন বললে, বন্ধু ও গুরুজনেরা আপনারা আপাতত যে যার কাজে আবার লেগে পড়ুন। নৃপেন রান্নার ঠাকুরের কাছের থেকে একেবারে 5 দিনের ফর্দটা নিয়ে নেবে। মুদি দোকান ও আনাজের দোকানে আমি বলে এসেছি, ওরা সব বুঝিয়ে দেখে শুনে দিয়ে দেবে। আর হ্যাঁ, বাজারে যাওয়ার সময় কয়েকজন লোক নিয়ে যাওয়া সাথে, কেমন? প্রত্যেকে বাড়ির মালিকের কথা মতন যে যার কাজে বেরিয়ে পড়ল। আমরা 3 জন গিয়ে বসলাম মকমলে মোড়া গদির ওপর। শিবদর্শন মুখার্জি পুনরায় নিজের জায়গায় এসে বসে রঘুকে বললে, কাকাবাবু, ঠাকুর মশাইদের জন্য একটু শরবতের ব্যবস্থা করা হোক, তারপর ওনাদের নিয়ে যাব পূজা মণ্ডপে। রঘু বৃদ্ধ হয়েছে ঠিকই, তবে তারানাথের মুখে শোনা তার সেই ব্যস্ত হয়ে কাজ করবার ভঙ্গিটা এখনও রয়ে গেছে বলেই মনে হলো। শিবদর্শন বলল,
ঠাকুরমশাই, আপনি যে আত্মবিশ্বাসের কথাটা বললেন বাবাকে ঘিরে, সেটা যদি সত্যি হতো তবেই বোধহয় ভালো হতো। বাড়িতে পুজো দিচ্ছে এত বড়, আমার শতাধিক ছাত্রছাত্রী তাদের পরিবারবর্গ সহ বামনপাড়ার সকলকে অরন্ধন নিমন্ত্রণ করেছে, এমনকি কোনো কিছুতেই ত্রুটি রাখেনি। তবে কি জানেন ঠাকুরমশাই, মনের ভেতরটা ছটফট করে চলেছে একটা ব্যাপারকে ঘিরে। তারানাথ এটা বলল না যে এমন কিছু একটা রঘু আমাদের জানিয়েছে ইতিপূর্বেই, বরং সে একটু বাড়তি কৌতূহল নিয়েই সামনের দিকে একটু ঝুঁকে পড়ে ভ্রুকুটি করে প্রশ্ন করল, কি ব্যাপার? খারাপ কিছু কি? শিবদর্শন মৃদু ইতিবাচক মাথা নেড়ে ব্যস্ত পায়ে ভেতর বাড়ির দিকে চলে গেল। ফিরে এলো মিনিট দুয়েক বাদে সঙ্গে একজন স্ত্রী লোককে নিয়ে। মেয়েটির নাক পর্যন্ত ঘোমটা টানা থাকলেও একবারের জন্য যেন তার মুখ দেখতে পেলাম। বাংলার সুন্দর মাতৃমূর্তির উদাহরণের মধ্যে এই স্ত্রীলোকের নাম প্রথম সারিতে জায়গা করে নেবেই, এতটাই সুন্দর সে চোখ। পরমা, ইনিই হলেন ঠাকুরমশাই, যিনি আমাদের জয়তলার বাড়িতে গিয়েছিলেন বাবার জীবিতাবস্থায়। আর এনারা ওনার বন্ধু বিভূতিবাবু এবং কিশোরীবাবু। ঠাকুরমশাই, পরমা আমার স্ত্রী, ওর বাড়ি নবদ্বীপ। আচ্ছা পরমা, তুমি এবার ঠাকুরমশাইকে বলো তো, চণ্ডীতলার জঙ্গলে গিয়ে আসলে তুমি কি দেখেছিলে? পরমা দেবী যখন এসে তারানাথের পা ছুঁয়ে প্রণাম করল, তখন দেখলাম তার ডান হাতের আঙুলে তখনও খড়িমাটি লেগে রয়েছে। আর এই প্রথমবারের জন্য তারানাথ কোনো ব্যক্তিকে আশীর্বাদ করতে আটকাল না। সে বলল, দীর্ঘজীবী হও মা। কি ব্যাপার আমায় এবার বলো দেখি। তোমাদের মনের ভাব তো মোটেই ভালো ঠেকছে না। ঠাকুরমশাই, দিন 10 আগে যেদিন চন্দ্রগ্রহণ হলো, এই ঘটনা সেদিনের। আমাদের একমাত্র ছেলে রামদর্শন মুখার্জি, রাম তার বন্ধুদের সঙ্গে খেলা করে ওই চণ্ডীতলার জঙ্গলের পাশের একটা মাঠে। ওই দিনও ওরা সকলে মিলে খেলতে গেছিল বিকেল বেলায়। সাধারণত সন্ধে নামবার আগে আগেই সে বাড়ি চলে আসে, কিন্তু সেদিন রাম ফিরছে না দেখে আমি একটু চিন্তিত হয়ে পড়ি। ওকে খুঁজতে আমি ওই একটু এগিয়ে গেলাম মাঠের দিকে। তখন ওর এক বন্ধুর সাথে দেখা হলো। ওর বন্ধুর কাছে শুনলাম রাম নাকি কোনো একটা মেয়ের সাথে মাঠের প্রান্তের ওই ভাঙা মন্দিরের কাছে দাঁড়িয়ে কথা বলছে। তারা অনেক ডাকাডাকির পরেও নাকি রাম বাড়ির দিকে আসেনি। এই কথা শুনে তো আমার মাথায় রক্ত চড়ে গেল। ওইটুকু ছেলে ও নাকি এই ভর সন্ধেবেলায় ওই গ্রহণের দিন ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে কোনো মেয়ের সাথে কথা বলছে। বুঝতেই পারছেন, ছেলে সন্তান মায়ের অংশ হয়, তাই তার বাবা যাতে কিছু জানতে না পারে আমি নিজেই দ্রুত পায়ে চণ্ডীতলার মাঠের ওই ভাঙা মন্দিরের ওখানে গিয়ে পৌঁছালাম। আপনাকে বলে বোঝাতে পারবো কিনা জানি না ঠাকুরমশাই, আমি যখন ওখানে পৌঁছালাম আমি অনুভব করলাম আমার চারপাশের পরিবেশটা কেমন যেন আষ্টে গন্ধে ভরে গেছে। কানের পাশে ফিসফিস করে একটা হাওয়ার কুণ্ডলি যেন ধাওয়া করে চলেছে আমায়। হঠাৎ হঠাৎ কি একটা চিন্তা যেন আমার মাথায় ভর করলো, কিন্তু কিছুতেই ধরতে পারলাম না অবসাদটা আসলে কিসের। আরও একটু এগিয়ে যাওয়ার পর জঙ্গলের মধ্যে মন্দিরের পিছন দিকটায় দেখতে পেলাম রামকে। ধমকের স্বরে ডাকলাম, এই ছেলে, তোর কি বাড়ি ঘর নেই নাকি? সন্ধে হয়ে গেল আর তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? ভেবেছিলাম হঠাৎ পেছন থেকে এমন ডাক দেওয়ার কারণে রাম হয়তো চমকে উঠবে, কিন্তু তা হলো না। রাম যে অন্ধকারে মাখা শূন্য জঙ্গলের দিকে চেয়েছিল সেভাবেই সেদিকে তাকিয়ে রইল। তার দিকে একটু এগিয়ে যেতেই একটা আশ্চর্য গাছ চোখে পড়ল আমার। ওই গাছের পাশেই আমার ছেলে দাঁড়িয়েছিল। ওরকম গোড়া থেকে আগা পর্যন্ত এমনকি শাখা প্রশাখার সমস্ত জায়গায় কাঁটাযুক্ত গাছ আমি এর আগে কোনোদিনও দেখিনি। গাছটার গোড়াটা বেশ মোটা হলেও তার মগডালের উচ্চতা কিন্তু খুব বেশি নয়। আমি রামের হাত ধরে টান দিয়ে বললাম,
কি রে, তোর কথা কানে যাচ্ছে না? এবার আমায় প্রায় চমকে দিয়ে ওই গাছের বিপরীত দিক থেকে কথা বলতে বলতে বেরিয়ে এলো একটা মেয়ে। ওকে নিয়ে যেও না গো, ও থাকুক না আমার কাছে। কি বলবো ঠাকুরমশাই, এমন ভুবন মোহিনীর রূপ আমি এর আগে কোনোদিনও দেখিনি। সে রূপের জাদুতে আমায় যেন সম্মোহিত করে নিতে চাইছে প্রতি মুহূর্তে। কিভাবে যে আমি সেদিন নিজেকে প্রকৃতিস্থ রাখতে পেরেছিলাম জানি না। রামের হাত ধরে টানতে টানতে বের করে নিয়ে এলাম মাঠের প্রান্তে। জঙ্গলের দিকে তাকিয়ে রামকে প্রশ্ন করলাম, ওই মেয়েটা কে? ওকে তো এ পাড়ায় দেখিনি। রাম তাও কোনো উত্তর দিল না। ওই মেয়েটি সে জঙ্গলের ভেতর থেকে বাইরে এলো। দিনের শেষের লালচে সূর্যের আলোক আভায় তখনও পরিষ্কার দেখা যাচ্ছে চারিদিক। দেখলাম মেয়েটির দুই চোখে জল ছলছল করছে। মাঠের প্রান্তে আমাদের সামনে এসে আবার বলল, তোমার তোমার বিশ্বাস হচ্ছে না যে ও আমার কাছে ভালো থাকবে? ওকে নিয়ে যেও না এখান থেকে। এবার আমি জবাব দিলাম, তুমি কে হে বাপু? আমার ছেলেকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, সেখানে এত বড় বড় কথা বলছো? বলে আমার ছেলের পিঠে একটা চাপড় দিয়ে ওকে বাড়ি নিয়ে এলাম। রাম কোনো প্রতিবাদ করলো না ঠিকই, কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করলাম আসবার সময় তার চোখের থেকেও দরদর করে জল পড়ছে। আমার চাপড়ের জন্য সেই চোখের জল নয়, তার অভিব্যক্তিহীন চেহারায় স্পষ্ট কষ্টের ছাপ, যেন যেন কতদিনের পরিচিত কোনো মানুষের কাছ থেকে আমি তাকে সরিয়ে নিয়ে যাচ্ছি। তো সেদিনের মতো ব্যাপারটা ওখানেই মিটে গেলেও আমি কিন্তু মন থেকে একেবারেই মেনে নিতে পারলাম না বিষয়টা। মনের ভেতর খচখচটাকে প্রশ্রয় না দিয়ে ওই রাতেই রামের বাবাকে আমি সব কথা বললাম। তার পরের ঘটনা তো পরদিন রাতেই উনি নিজের চোখেই দেখেছেন। এতটুকু বলে পরমা দেবী তার স্বামী শিবদর্শন মুখার্জির দিকে তাকালেন। এবার শিবদর্শন বললে, সেদিন অনেক রাত পর্যন্ত কাছারি ঘরে বসে আমার দুজন প্রিয় শিষ্যকে তালিম দিচ্ছিলাম। তারা বাড়িতে ফিরে যাওয়ার পর যখন আমি শোবার ঘরে যাচ্ছি, তখন শুনতে পেলাম রামের ঘরে নিচু গলায় মৃত্যু কথোপকথন হচ্ছে। সাধারণত ওর ঘরে রাতের বেলায় আলো জ্বালানো থাকে, কিন্তু সেদিন দেখলাম ঘরের ভেতরটা অন্ধকার হয়ে রয়েছে। খোলা দরজার পর্দা অল্প ফাঁক করে দেখলাম রাম তার জানলার পাল্লা দুটি হাঁ করে খুলে রেখে বাইরের দিকে চেয়ে রয়েছে। চাঁদের আলো ঝাঁপিয়ে পড়েছে গোটা ঘরের ভেতর, আর বাইরের দিকে জানলার এক কোণের থেকে উঁকি মারছে একটা মেয়ের মুখ। তার মুখে লেগে আছে হাসি, দুই চোখ প্রচন্ড উজ্জ্বল। কিন্তু অবাক করা বিষয় কি জানেন ঠাকুরমশাই? আমাদের প্রত্যেকের শোয়ার ঘর হলো বাড়ির দোতলায়। ওই দোতলার ঘরের ওপারে কোনো মেয়ে কি করে জানলার ওপার থেকে মুখ গুলিয়ে ভেতরের দিকে দেখছে? কিভাবেই বা আমার ছেলের সাথে কথা বলছে? আমি ভয়কে সংবরণ করে বিচার বুদ্ধি হারিয়ে সজোরে বলে উঠলাম, রাম, রাম, তুই কার সঙ্গে কথা বলছিস? ও চমকে উঠে আমার দিকে তাকালো ঠিকই, এবং তৎক্ষণাৎ জানলার পর্দা একটা দমকা হাওয়ায় ওলট পালট হয়ে গিয়ে একটা মৃদু চাপা হাসির সঙ্গে মেয়েটার মূর্তি দোতলার জানলার থেকে উধাও হলো। রাম গোনা গোনা পায়ে আমার দিকে এগিয়ে এলো ঠিকই, তবে তার চোখ মুখে পড়ে রয়েছে একটা করুণ বিষাদের ছায়া। আমি ওকে হাত ধরে টানতে টানতে আমাদের ঘরে নিয়ে এলাম এবং জিজ্ঞাসাবাদ করলাম রাগের মাথায় উক্ত ঘটনার ব্যাপারে। কিন্তু ঠাকুর মশাই, একটা বাক্য বের হলো না আমার ছেলের মুখের থেকে। এমন অলৌকিক ঘটনা চোখের সামনে দেখবার পর কিভাবেই বা আর তাকে মারধর করতে পারি আপনি বলুন তো? আমি নিজেই তো সম্পূর্ণ দ্বন্দ্বে পড়ে গেলাম তারপর থেকে। তবে ওই রাতের থেকে রামকে আর একা শুতে দিইনি, না বেরোতে দিয়েছি বাইরে কোথাও। তবে সত্যি বলছি ঠাকুরমশাই, রোজ রাতেই কান পাতলে আমাদের শোবার ঘরের জানলার বাইরে ওই মেয়েটার মৃদু হাসির শব্দ, আবার কখনো বা কান্নার শব্দও শুনতে পাই। এই আজকেই ওকে একটু ছাড়লাম, তবু একজন লোক ওর সঙ্গে রেখে দিয়েছি,
নজরে নজরে রাখবার জন্য। পাড়ার মেয়েরা প্রদীপ দিচ্ছে, তাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এটুকু বলে শিবদর্শন চিন্তিত মুখে তারানাথের দিকে চাইল। আমি অনুমান করলাম এই বাড়িতে ঢোকার সময় যে ছেলেটিকে দেখেছিলাম ওটাই বোধহয় শিবদর্শন মুখার্জির ছেলে। তারানাথের কপালে দুশ্চিন্তার ছাপ। আমারও কিশোরীর অবস্থাও একেবারে নির্বাক। এমন আলো ঝলমলে শারদিয়ার গন্ধমাখা আশ্বিনের সন্ধ্যায় এ কোন অকল্যাণের বিষাণ কানে বেজে উঠল আমাদের। যে এক বুক আনন্দ নিয়ে এই বাড়িতে এসেছিলাম, সে আনন্দের সমুদ্রে যেন চিরস্থায়ী ভাটা চলে এলো এই কাহিনী শোনবার পর। শিবদর্শন তার স্ত্রীকে বললে, যাও পরমা, তুমি মণ্ডপের দিকটায় গিয়ে গোছ গাছের কাজে হাত লাগাও, আমি খানিকক্ষণ পরে যাচ্ছি ওদিকে। গৃহলক্ষ্মী স্বামীর নির্দেশে প্রস্থান করবার পর তারানাথ বলল, চণ্ডীতলার ভাঙা মন্দিরটা কিসের মন্দির? ওই মন্দিরটা আসলে অসম্পূর্ণ একটা শনি মন্দির। নির্মাণ কাজ চলতে চলতেই জমি জমা সংক্রান্ত কিছু ঝামেলার কারণে কাজ বন্ধ হয়ে যায়। তাও আজ থেকে 50-60 বছর আগের কথা তো হবেই। তখন থেকেই সকলে ওটাকে ভাঙা মন্দির বা পোড়ো মন্দির বলে। আসলে কোনোদিনও ওখানে কোনো দেবদেবীর পূজা অর্চনা হয়নি। আর ওই অজানা গাছের ব্যাপারটা, সেই গাছটি কি তুমি পরে গিয়ে দেখে এসেছিলে? না ঠাকুর মশাই, আসলে এই গোটা ব্যাপারটার মধ্যে ওই গাছের বিষয়টা অতটা খেয়াল হয়নি। মানে মনে হয়নি যে ওটা আদৌ কোনো উল্লেখযোগ্য ব্যাপার। এরকম ক্ষেত্রে একটা যে কোনো ছোট খুঁটিনাটিও উল্লেখযোগ্য। কাল একবার ওই গাছটা গিয়ে দেখে আসবো। আর এখন চলো আগে একবার প্রতিমা দর্শন করে আসি, তারপর তোমার ছেলে রাম দর্শনের সঙ্গে একবার কথা বলতে হবে আমায় আলাদা করে। হ্যাঁ, তাহলে তাই করা হোক। আপনারা শরবতটা খেয়ে নিন। ইতিমধ্যে রঘু শরবত নিয়ে এসেছে। আমরা গলা ভিজিয়ে নিতে শিবদর্শনের নির্দেশে অন্য একজন চাকর আমাদের ব্যাগপত্র নিয়ে গেল ওপরের তলায়। প্রত্যেকে গৃহস্বামীর পিছু পিছু পৌঁছালাম বিরাট অট্টালিকার পেছনে আলোকসজ্জায় সজ্জিত পুজোর মণ্ডপে। দুজন পুরোহিত ব্যস্ত হাতে সন্ধ্যার পূজার প্রস্তুতি নিচ্ছে। পরমা দেবী ও আরও কয়েকজন অপরিচিত স্ত্রীলোক বিশাল বিশাল পেতলের থালায় নানা রকম ফল, মিষ্টি, সন্দেশ সহ বিভিন্ন প্রসাদী সামগ্রী গুছিয়ে রাখছেন। অবাক হতে হয় গ্রামাঞ্চলের মৃৎশিল্পীর অভাবনীয় শিল্পকর্ম দেখলে। মায়ের চোখের আক্রোশ যেভাবে ফুটিয়ে তুলেছেন, ঠিক তেমনি সিংহের তেজস্ক্রিয় একটি থাবা মহিষাসুরের পায়ের ওপরে যেখানে পড়েছে, সেখানে থেকে ছিটকে যাওয়া রক্তের ফোঁটাগুলিকেও ভাসিয়ে তুলেছে আশ্চর্য কলাকুশলীর মাধ্যমে। শিবদর্শন বললে, বাবার সময় জয়তলাতে যেভাবে পুজো করা হতো তার এক অংশ করতে পারি না। ভাই চলে গেছে ভিন দেশে, এক হাতে ওরকম ঐতিহ্য বজায় রাখবার মতো ক্ষমতা আমার নেই। মাঝে মাঝে কি মনে হয় জানেন ঠাকুরমশাই, বংশানুক্রমে যে জমিদারি বাবা ঠাকুর দ্বারা সামলে এসেছে, আমি বা ভাই কেউই তাদের কোনো গুণই পায়নি। বাবার ইচ্ছেতে কেবল সেই ছোট থেকেই নবদ্বীপে এসে বুড়ি বুড়ি জ্ঞান অর্জন করে গেছে শুধু। শিবদর্শন, জমিদারি রক্ষা করতে গেলে প্রচুর অর্থ বা ব্যাপক বিষয় আশয়ের প্রয়োজন হয় না, মনটা রাজার মতন হতে হয়। আর সেদিক থেকে ভেবে দেখতে গেলে তুমি যতটুকু করছো তা একজন রাজার ছেলে ছাড়া করেই বা কজন। একেতেই একটা দুর্গাপুজো মানে কত খরচের ব্যাপার। গ্রামাঞ্চলে তো বারোয়ারি পুজো করতে গিয়েই মানুষ হিমশিম খেয়ে যায়। ওসব তুলনায় না গিয়ে বরং যেটুকু পারছো নিঃস্বার্থে সেটুকু করে যাও। আশা করি তাতেই মুখুজ্জে মশাইয়ের আত্মা শান্তি পাবে। কিন্তু আমি ভাবছি তাদের কথা যারা বংশানুক্রমে তোমাদের বাড়ির থেকে একটা ধার্জিত মাসোহারা পেয়ে যেত। মুখুজ্জে মশাই আমাকে বলেছিলেন, তাদের কি হলো? বাবা মারা যাওয়ার পর তারা নিজেরাই মাসোয়ারা নিতে তীব্র অমত প্রকাশ করেন। কিন্তু আমি তবুও জয়তলা গ্রামের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জমি ও পুকুরগুলো তাদের নামে করে দিয়েছি। কেবলমাত্র ভিটে বাড়িটুকুই এখনো আছে এবং ওটা আমার জীবদ্দশায় থেকেই যাবে। ওইটা তোমার ছেলে তো? এমন সময় তারানাথ পুজো মণ্ডপের সম্মুখে সদ্য এসে দাঁড়ানো একটা ছেলেকে উদ্দেশ্য করে এই কথাটি বলল।
এবং আমার অনুমানটাও মিলে গেল, কারণ এই ছেলেটিই সে যাকে আমরা বাড়িতে ঢুকবার সময় দেখেছি। শিবদর্শন বললে, হ্যাঁ, ওই তো রাম। এই রাম, এইদিকে আয় দেখি বাবা। ছেলেটি ধীরে ধীরে এগিয়ে এলো। ঠাকুরমশাইয়ের পা ছুঁয়ে প্রণাম কর। ছেলেটি তাই করল। তারানাথ ওর মাথায় হাত বুলিয়ে বলল, বাড়িতে এত জমকালো একটা উৎসব হচ্ছে, আর তোমার মুখ এমন শুকনো শুকনো কেন হে? চলো আমার সঙ্গে চলো, তোমার সাথে আমার একটু গল্প করবার আছে। আমরা সকলে পেছনের দরজা দিয়ে আবার বাড়ির ভেতরে ওই বৈঠক ঘরে ফিরে এলাম। তারানাথ বলল, আর শিবদর্শন, আমাদের ঘরটাই একটু পৌঁছে দাও আমাদের। আমি দাদু ভাইয়ের সঙ্গে একটু আলাদা বসি। হ্যাঁ, চলুন ঠাকুরমশাই, উপরে আমাদের ঘরের পাশের ঘরটাই আপনাদের। আমরা সিঁড়ি ধরলাম। বিরাট মোজায়েক করা সিঁড়ির দুই পাশের থেকেই সোনালি ফ্রেমের রেলিং উঠে গেছে একেবারে দোতলা পর্যন্ত। মোট 4টি ঘর ও বিরাট চৌকো বারান্দাকে কেন্দ্র করে ওপরটা সাজানো। অনেকটাই নিচের তলার আদলেই তৈরি ওপরটাও। আমাদের জন্য নির্বাচিত ঘরটি দক্ষিণ দিকে। আমাদের পৌঁছে দিয়ে চলে গেলেন শিবদর্শন মুখার্জি। ঘরের ভেতরে 2টো বিছানা, আসবাব বলতে একটি কাঠের চেয়ার আর টেবিল এবং জামাকাপড় রাখবার জন্য একটা আলনা। তারানাথ চেয়ার টেনে বসে শিবদর্শনের ছেলেকে তার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল, তুমি যার জন্য দুঃখ পাচ্ছ সে এখন কোথায়? আমি তোমার মায়ের কাছে সব শুনেছি দাদু ভাই। সেই মেয়েটার নাম কি? রামের মুখে কোনো কথা নেই। তারানাথ আবার বলল, বলো দাদু ভাই, তুমি কি তাকে নিয়ে কোনো কথা বলতে চাও না? তার নাম তুমি জানো না? রাম নিঃশব্দে নাবাচক মাথা নাড়ল। তারানাথ ভ্রুকুটি করে তার দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুমি খাওয়া দাওয়া করেছো? রাম এবারও ইঙ্গিতে জানিয়ে দিল যে সে কিছুই খায়নি। তারানাথ এবার একটা কাজ করলো যেটা অপ্রত্যাশিত। সে তার হাতে বেঁধে রাখা একটা লাল সুতো সহ মাদুলি খুলে দিয়ে বেঁধে দিল রামের হাতে। তারপর বলল, যাও দাদু ভাই, এবার তুমি নিচে চলে যাও। আর হ্যাঁ, এই মাদুলি খুলে ফেলো না কখনো। তোমার বাবা মা এটার ব্যাপারে জিজ্ঞেস করলে বলবে আমি বেঁধে দিয়েছি এটা তোমার হাতে। কেমন? অভিব্যক্তি শূন্য মুখে ইতিবাচক মাথা নেড়ে রাম চলে গেল নিচে। কিশোরী বিছানার এক কোণে বসে প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, কি রহস্যের মধ্যে পড়লাম বলুন তো? ছেলেটা তো কোনো কথাই বলছে না। তারানাথ একটা সিগারেট ধরিয়ে বললে, অম্লান ভালোবাসার প্রলুব্ধতায় পড়েছে ছেলেটি। কিছু একটা এমন চলছে ওর মাথায় যার পরিণতি ভয়ঙ্কর। খুব শীঘ্রই ব্যাপারটার মূল উদ্ধার না করতে পারলে শিবদর্শনের ছেলে উন্মাদ হয়ে যেতে পারে। সেই স্থির অভিব্যক্তি শূন্য হলেও তার চোখের মণি দুটি কিন্তু মোটেই স্থির নয়। প্রতি মুহূর্তে সে খুঁজে চলেছে তার প্রিয় মানুষটিকে। এই অবস্থায় আমি নিজেও পড়েছিলাম এক সময়, তাই উপসর্গ বুঝতে অসুবিধা হলো না আমার। কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই, কোন অবস্থার কথা বলছেন আপনি? তারানাথ সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, শিবদর্শন ও তার স্ত্রী পরমার বর্ণনায় ভেবেছিলাম এ হয়তো নিছকই কোনো প্রেতাত্মার ব্যাপার, কিন্তু এখন রামের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি সে কোনো মানবীর প্রেতাত্মা নয়, বরং দানবীর মোহে আকৃষ্ট হয়েছে। মধুসুন্দরী দেবীর জন্যে আমি ঠিক এই রকমই উদ্গ্রীব ও উন্মাদ হয়ে উঠেছিলাম, কারণ সেও তো কোনো মানবী ছিল না। ওই গাছটা কাল একবার না দেখে আসা পর্যন্ত ব্যাপারটা খোলতাই হচ্ছে না। আপাতত যে মাদুলি তার হাতে বেঁধে দিলাম তাতে ইতিমধ্যে কোনো অমঙ্গলের সম্ভাবনা থাকলেও সেটা কেটে যাবে। এই বিষয়ে আর চুলচেরা বিশ্লেষণ তারানাথের কাছের থেকে জানতে চাওয়া যায় না। তাছাড়াও মনের অবস্থা আমাদের এমনই জায়গায় এসে দাঁড়িয়েছে সেই মুহূর্তে।
যে কোন প্রশ্ন ছেড়ে কোনটা করব সেটাই নির্বাচন করে উঠতে পারছিলাম না। কিশোরীকে বিছানায় শরীর এলিয়ে দিতে দেখে আমি বললাম, কি হে ভায়া, এখনই ক্লান্ত হয়ে পড়লে নাকি? বাড়ির অবস্থা ভালো নয় বলে কি আমরাও ঘরে বসে থাকবো? তাছাড়া আমরা যদি একটু না বেরোই তাহলে তো শিবদর্শন বাবুই কষ্ট পাবেন। চলো না আমরা একটু বাইরেটা দেখে আসি। সেই বেশ ভালো, চলো একটু ঘুরে আসি বাইরে। আমরা তিনজন পুনরায় বাইরে বেরোলাম। মণ্ডপের সম্মুখে বসবার ব্যবস্থা ছিল, আমরা সেখানে গিয়ে বসলাম। ঝাঁকে ঝাঁকে মানুষজন আসছে মুখার্জি বাড়ির পুজো দেখবার জন্য। ছোট ছোট ছেলেপুলের দল এদিক ওদিক গাঁদা ফুলের মালা নিয়ে ছুটোছুটি করে বেড়াচ্ছে। পরমা দেবী সকলের সঙ্গে হেসে হেসে কথা বলছে ঠিকই, তবে তার ওই হাসি মাখা মুখটা যে একটা মুখোশ সেটা বুঝতে অসুবিধা হয় না। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, বাতাসে ধুনুচি ও নানা প্রকার ফুল মিশ্রিত মাদকতার গন্ধ পরিবেশটাকে একেবারে অতি লৌকিক করে তুলেছে। তখন সেই সময় একটা ব্যাপার চোখে পড়তেই আমি তারানাথকে ডাকতে গেলাম এবং দেখলাম ঠাকুরমশাইও সেদিকটাতেই তাকিয়ে রয়েছে। যে ঘটনা চোখে পড়ল তা হলো শিবদর্শনের ছেলে রামদর্শন মণ্ডপের পাশের থেকে হাঁটতে হাঁটতে অন্ধকার জঙ্গলের দিকটায় যাচ্ছে। কিশোরী উঠে সেদিকে এগোতে যাবে, তারানাথ তাকে বাধা দিয়ে বলল, ওদিকে যেও না, ওর মায়ের নজর আছে ওর উপরে। ওই দেখো শিবদর্শনের গিন্নি উঠে যাচ্ছে সেদিকে। দেখলাম মুখার্জি গিন্নি দ্রুত পায়ে সেদিকে গিয়ে ছেলের হাত ধরে টেনে কি যেন বলছে। এমন সময় ঢাকের ওপরে কাঠি পড়ল, তালে তালে নেচে উঠল ঢাকির পা। রামকে প্রায় টানতে টানতে মণ্ডপের দিকে নিয়ে এলো তার মা। তারপর প্রাঙ্গণের আরেকটি স্ত্রীলোককে কিছু একটা বলে ছেলেকে নিয়ে চলে গেল বাড়ির ভেতরে। এমন সময় মণ্ডপের পেছনের যে অন্ধকার মাখা স্থানটির দিকে ছেলেটি হেঁটে যাচ্ছিল ঠিক ওদিকের গলিটার থেকেই জলজল করে উঠল দুটি লালচে আলো। আলোক বিন্দু দুটির উচ্চতা মাটির থেকে ফুট তিনেক উপরিত হবেই। আমরা অবাক হয়ে তারানাথের দিকে তাকাতে এসে বললে, মেয়েটা এসেছে ওখানে, সত্যি অপরূপা সুন্দরী মেয়েটি। কি বলছেন এটা ঠাকুরমশাই? আপনি দেখতে পাচ্ছেন মেয়েটিকে? তারানাথ সেদিকে তাকিয়ে থেকেই উত্তর দিল, আমার মানসিক শক্তি তোমাদের মধ্যে চালনা করতে পারলে তোমরাও দেখতে পেতে। তাহলে তাই করুন ঠাকুরমশাই। করতে হবে বই কি, সঠিক সময় আসুক তোমরাও দেখতে পাবে তাকে। সে তো অদৃশ্য কোনো শক্তি নয়, সে নিরেট একটা দেহের অধিকারী। চলে যাচ্ছে মেয়েটা, তার চোখে জল, তবে সে ক্রোধে ফুঁসছে। এর মধ্যে বাঁধা হয়ে দাঁড়ানোটা কতটা ঠিক হবে জানি না। চিন্তায় পড়ে গেলাম বুঝলে। আমরা সেদিনের মতন ওপরে চলে এলাম প্রসাদ নিয়ে। খানিকক্ষণ বাদে রাতের খাবার হিসেবে এলো সাদা গরম ভাতের সঙ্গে আরো 10 প্রকারের নিরামিষ ব্যঞ্জন। তারানাথ রঘুকে জিজ্ঞেস করল, এই সেই তুলাই পাঞ্জি চালের ভাত তাই না রঘু? আগে হ্যাঁ ঠাকুরমশাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মনে আছে সেসব কথা? তারানাথ মৃদু হতাশার স্বরে বললে, ভুলে যাই কি করে? দেবদর্শন মুখুজ্জে আমার জীবনের এক বিরাট অধ্যায় হয়ে রয়ে যাবে। অমন মানুষ আমি আমার গোটা জীবনে আর একটিও দেখিনি। তিনি অদ্বিতীয়। রঘুর চোখে জল এলো। সে কাঁধের গামছায় চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। আমরা ভরপেট খাওয়া দাওয়া করে তারানাথের জন্য একটা বিছানা খালি রেখে শুয়ে পড়লাম। গলা অবধি ভোজন এবং সারাদিনের ক্লান্তির ফলেই দুটি চোখের পাতা আর কাজ করতে চায় না। সে কারণেই আমরা দুজনেই হয়তো অঘোরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল তারানাথের কণ্ঠে, আমি এখানে বেড়াতে এসেছি, গৃহস্বামীর অনুমতি ছাড়া কি আমি তোমায় ভেতরে আসতে বলতে পারি?
কিশোরীকে একটা মৃদু ধাক্কা দিয়ে বিছানায় উঠে বসতেই তারানাথ হাতের ইশারায় আমাদের সতর্ক এবং নিস্তব্ধ হওয়ার নির্দেশ দিল। দোতলার জানলার বাইরে থেকে কথা ভেসে এলো মেয়েলি কণ্ঠে। আমি তো কিছুই চাইনি গো। আমি চেয়েছি ওকে ওকে একবারের জন্য আমার সঙ্গে নিয়ে যেতে। সেও তো আমায় চায়, তবে কেন এই নিষেধাজ্ঞা? আর তুমি ওর হাতে তাবিজ বেঁধে দিয়েছ বলে আমি ওর কাছে যেতে পারছি না। এতে তো সে আরো কষ্ট পাচ্ছে। ওকে কি তোমরা মেরে ফেলতে চাও? আমরা ওকে বাঁচাতে চাইছি, তুমি চাইছো ওকে মৃত্যুপুরীর দিকে টেনে নিয়ে যেতে। মনে রেখো, তুমি তোমার কাজে সফল হবে না। তাই ভালোই ভালো যেখানের থেকে এসেছো সেখানে ফিরে যাও। এভাবে একটা সংসারের একজন পিতা মাতার ক্ষতি করো না। একটা চাপা হাসির শব্দ ভেসে আসবার পর মিনিট দুয়েক কাটল। তারপর তারানাথ জানালা বন্ধ করে আমাদের দিকে ফিরতেই ঘরের দরজায় করাঘাত হলো। ঠাকুরমশাই গিয়ে দরজা খুলতেই দেখলাম শিবদর্শন মুখার্জি উদ্বিগ্ন চেহারায় দাঁড়িয়ে রয়েছে সেখানে। সে বলল, আপনারা ঘুমাননি? বলছিলাম ঠাকুরমশাই, সে এসেছিল কিছুক্ষণ আগে আবার। আমি বুঝতে পেরেছি, তার সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু শিবদর্শন অবস্থা যে একেবারেই ভালো নয়। তোমার ছেলের মনের বিরুদ্ধে যাওয়াটা কি ঠিক হবে আমাদের? সে এখন যথেষ্ট বড় হয়েছে শিবদর্শন। যে এসেছে তাকে নিতে সেই মেয়ে যে একজন ডাকিনী তাতে কোনো সন্দেহ নেই। তার ক্ষমতার ব্যাপারে আমি অবগত। ডাকিনী যা চায় তা সে নিয়েই ছাড়ে। কাজেই এখন তোমার ছেলের মনের বিরুদ্ধে গেলে হিতে বিপরীত হতে পারে। ধমকে বা গায়ে হাত তুলে এর সমাধান সম্ভব নয়। কাজেই তার ইচ্ছেকেই এখন প্রাধান্য দেওয়াটা তোমাদের পক্ষে শ্রেয়। ওর ওপর ভগবান তো রইলই, তিনি দেখবেন বাকিটা। দুর্গা মা যদি চান তাহলে সব ঠিক হয়ে যাবে। শিবদর্শন উদাস দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই, তাহলে কি ছেলের মায়া ত্যাগ করতে বলছেন আমাদের? আমরা স্বামী স্ত্রীতে থাকবো কি নিয়ে বলুন তাহলে? এখনই ভেঙে পড়লে চলবে না শিবদর্শন, নিজেকে শক্ত করো। নিয়তিকে তো খণ্ডন করতে কেউ পারে না। মা এসেছে বাড়িতে, মায়ের কাছে প্রার্থনা করো। তোমার উপরে এখন সব কিছু শিবদর্শন, তুমি ভেঙে পড়লে চলবে না। আমি তো আছি পুজোর এই কয়দিন, তোমায় কথা দিচ্ছি রামদর্শন এই কদিন আমার নজরে নজরেই থাকবে। তোমরা ওকে নিয়ে সমস্ত চিন্তা এই কদিন ছেড়ে দাও। ওর হাতে যে তাবিজ বেঁধে দিয়েছি তাতে আপাতত সে বিপদমুক্ত থাকবে, কোনো চিন্তার কারণ নেই। শিবদর্শন চিন্তিত মুখে একটা প্রণাম করে চলে গেল নিজের ঘরে। তারানাথ দরজা বন্ধ করে ফিরে এসে বিছানায় বসবার পর কিশোরী বলল, কি হবে বলুন তো ঠাকুরমশাই, আমরা তো কিছুই ভাবতে পারছি না। আপনি কি কোনো উপায় পেলেন? উপায় একটাই আছে, তবে সেটাকে উপায় বলা যায় না। সেটা হলো নিজেদের মনকে একটু আত্মবিশ্বাস দেওয়ার মতন কর্মসূচি। ওর ভেতরে দৈবিক মনোভাবের উদয় করতে পারলে হয়তোবা সে ওই মেয়েটির থেকে নিজেই দূরে সরে যেতে পারবে। এখানে বিষয়টা হলো, পীড়িত ব্যক্তি যদি নিজেই চায় অন্ধকারের পথে অক্লেশেই হেঁটে যেতে, তাহলে কোনো শক্তিই তাকে আটকাতে পারে না। বরং তার উপরে জোর জবরদস্তি করলে তাতে ক্ষতির সম্ভাবনা বেশি। তাহলে যে পুজোয় বসবেন বলছেন সে পুজো কি করবেন না? করব, তবে প্রতিমা বিসর্জনের পরে। কারণ সত্যিই জানি না তার ফলাফল আসলে শুভ হবে নাকি অশুভ। সে কারণে এই পুজো গণ্ডার মধ্যে আর অনিশ্চিতের পথে হাঁটব না। কাজেই আমরাও দুশ্চিন্তা চাপা দিয়ে মুখুজ্জে বাড়ির পুজোতে গা ভাসিয়ে দিলাম। সবকিছুর মধ্যেই ওই কিছু একটার অভাবটা রয়েই গেল।
অষ্টমীর দিন দুপুর থেকেই অসংখ্য মানুষের পাত পড়ল মণ্ডপের সম্মুখে। লুচি অথবা ভাত অথবা খিচুড়ি, যে যা খাবে তাকে তাই দেওয়া হলো যাচাইভাবে। নবমীর দিন গোটা দিন ধরে চলল দুই বিখ্যাত কবিয়ালের মধ্যে কবির লড়াই। সে এক আশ্চর্য মজার ব্যাপার। সবই চলছে, কিন্তু যতক্ষণ রামদর্শন বাইরে থাকছে, তারানাথ ততক্ষণ তার পিছু ছাড়ছে না। মনের ভেতরে চেপে রাখা অবসাদটুকু বৃহৎ আকার ধারণ করল দশমীর দিন সকাল থেকেই। একই বাড়ির একমাত্র ছেলেকে নিয়ে দুশ্চিন্তা, তার উপরে এত আনন্দ, এত আয়োজনের মহোৎসবের ইতি নিয়ে এলো মায়ের বিদায় লগ্ন। এ যেন এক অভগ্ন নিয়তি। যার যাওয়ার তাকে যেতেই হবে। মানুষ যতই আবেগপ্রবণ হয়ে পড়ুক না কেন, মাকে আর আটকে রাখা যাবে না। কিন্তু এই দিনের বিশেষত্ব একটাই, তা হলো আশেপাশের গ্রামেগঞ্জে যতগুলো পুজো হয়েছিল, সেদিন বেলা গড়াতে গড়াতে একে একে সমস্ত প্যান্ডেলের দুর্গা প্রতিমা ধীরে ধীরে জমা হতে লাগলো মুখার্জি বাড়ির উঠোনের ওপরে। বিকেলের পর গ্রামের ছেলেদের সাথে হাতে হাত লাগিয়ে আমিও কিশোরীও দুর্গা প্রতিমা নামিয়ে আনলাম মুখুর্জি বাড়ির উঠোনে। গ্রামের মেয়ে বউদের আর চেনার উপায় নেই। সকলের মুখ সিঁদুরে সিঁদুরে একেবারে লাল হয়ে গেছে। শিবদর্শন মুখার্জি এবং তার স্ত্রীও ছেলের ভার তারানাথের ওপরে দিয়ে অনেকটা নিশ্চিতভাবে সকলের সঙ্গে উৎসবে মত্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। ভাবতে অবাক লাগে, এত দুশ্চিন্তা নিয়েও কোনো কর্তব্যের থেকে কিন্তু শিবদর্শন নড়ে যায়নি। একেই হয়তো বলে রাজার মতো মানসিকতা। বরণের পালা সাঙ্গ হতে গোটা ভিড়টাই সমস্ত দুর্গা প্রতিমা সঙ্গে নিয়ে চলল রায়দিঘির উদ্দেশ্যে। সেখানে ভাসানের জন্যে দুটো নৌকায় তক্তা বেঁধে চওড়া বেদির মতো করা হয়েছে। ঠাকুর শুদ্ধ তক্তা রাখা হলো ওই বেদির ওপরে। সঙ্গে উঠল 10-12 জন বলিষ্ঠ লোক আর কয়েকজন ঢাকি। ঘাট থেকে ছেড়ে ধীর গতিতে নৌকা মাঝ দিঘিতে গিয়ে দাঁড়ালো। তখন অন্ধকার ধীরে ধীরে নামছে। নৌকার ওপরে জ্বলে উঠেছে মশাল। হঠাৎ উলুধ্বনি, ঢাক, করতাল বেজে উঠল তারস্বরে। আস্তে আস্তে দুদিকে সরে গেল দুটি নৌকা। প্রতিমা বাহকের মাঝখানে দড়ি কেটে দেওয়া হয়েছে। সোজাসুজি দাঁড়ানোর ভঙ্গিতে জলে ডুবে গেল প্রতিমা। পাগলের মতো বাজছে ঢাক, পাগলের মতো নাচছে মানুষ। বিসর্জনটা সমাপ্ত হলো। সেদিন তারানাথ কিছু বলল না শিবদর্শনকে। জল মিষ্টি খেয়ে আমরা প্রত্যেকেই ঘুমিয়ে পড়েছিলাম সেদিন। পরদিন সকালবেলায় তারানাথ গৃহস্বামীকে বললে, আজ আমি রমাকে সঙ্গে নিয়ে একটা পুজোয় বসবো। দেখছো তো ওকে আটকে রাখবার কারণে ছেলেটা কেমন শুকিয়ে গেছে। এভাবে চলতে থাকলে ওকে বাঁচানো সম্ভব হবে না। পুজোর মধ্যে কিছু করিনি, কারণ এতে ফলাফল কি হবে আমি নিজেও জানি না। তুমি যদি অল্প কয়েকটা সামগ্রীর ব্যবস্থা করে দাও, তাহলে আমি একটা শেষ চেষ্টা করতে পারি। মা ভবতারিণীকে আহ্বান করে তার আশীর্বাদ ধন্য ছেলেটাকে করতে পারলে হয়তো তার মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে। আসলে মূল বিষয় হলো, যতক্ষণ না সে নিজের থেকে সরে আসবে, ততক্ষণ জোর করে কিছুই করা সম্ভব নয়। শিবদর্শন বুঝতে পেরেছিল যে তাদের হাতে সত্যিই আর কোনো উপায় নেই এটা ছাড়া। তার ছেলে দিনের পর দিন কঙ্কালসার হয়ে পড়ছে, তা তো দেখতে পারছে বাপমা দুজনেই। এখানে বলে রাখি, ষষ্ঠীর দিন সকালবেলায় আমরা ওই চণ্ডীতলার মাঠে গিয়ে গাছটি দেখে এসেছিলাম। বলাই বাহুল্য, আমি ও কিশোরী কেউই ওই গাছ আগে কোনো দিনও দেখিনি। তারানাথের কাছে শুনতে সে বলেছিল, ওই গাছ নাকি হিমালয়ের পাদদেশে বরফে ঢাকা ভূমিভাগে দেখা যায়। ওই গাছ এখানকার গাছ নয়। ওই ডাকিনী এই গাছে চেপেই এসেছে এই চণ্ডীতলায়। সেই কারণেই গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও রামদর্শনের মা ওই গাছটিকে চিনতে পারেনি। যাই হোক, তারানাথের প্রস্তাবে শিবদর্শন সহমত প্রকাশ করায় তারানাথ বলল, আমি একাই যাব রামকে নিয়ে আজ রাতে ওই চণ্ডীতলার মাঠের ভাঙা মন্দিরে।
সন্ধ্যার আগে আমি কিছু সামগ্রী বলে দিচ্ছি, ওগুলি একটু জোগাড় করে রেখো। তারানাথ কিছু স্বাভাবিক সামগ্রীর কথাই বলল শিবদর্শনকে। এই যেমন আতপ চাল, কলা, 10টা প্রদীপ, তেল, সলতে, ধূপ, ধুনো এসবই। যথাসময়ে আমাদের বাড়িতে রেখে তারানাথ বেরিয়ে পড়ল রামদর্শনকে সঙ্গে নিয়ে। ফিরে এলো রাত তখন 11টা বাজে। কিন্তু যখন ফিরল তখন আর রামদর্শন তার সঙ্গে ফিরল না। তারানাথের চোখ জলে ছলছল করছে। পোশাক পরিচ্ছদ ও চেহারায় জীর্ণতার ছাপ। আমরা বৈঠক ঘরেই ছিলাম বাড়ির কজন। সে একা আসতেই আমরা প্রত্যেকেই অনুমান করেছিলাম খুব অপ্রিয় কিছু একটা ঘটে গেছে। তারানাথ বেশিক্ষণ আমাদের কৌতূহলে রাখল না। সে যা বলল তার বর্ণনা এই। রামকে সঙ্গে নিয়ে ওই ভাঙা মন্দিরের ফাটল ধরে যাওয়া মেঝেতে গিয়ে বসলাম গুছিয়ে। 10টা প্রদীপ জ্বালিয়ে গণ্ডি করলাম যথারীতি। তার মাঝখানে বসে আতপ চালের নৈবেদ্য দিয়ে শুরু করলাম মা ভবতারিণীর আহ্বানের মন্ত্রপাঠ। এর মাঝে রামের হাতের থেকে আমার দেওয়া মাদুলিটা খুলে দিয়েছি, যাতে ওই মেয়েটি কাছে এলেও রাম তার মোহ ত্যাগ করতে পারে। এমন সময় হঠাৎ বাইরের থেকে শুনতে পেলাম শিবদর্শনের গলা। ঠাকুরমশাই চলে আসুন, রামের মা খুব দুশ্চিন্তা করছে। রাম যেমন আছে তেমনি থাকুক, এসব করবার কোনো প্রয়োজন নেই। আমি রামের হাত ধরে নিয়ে বাইরে আসতেই সেখানে কাউকে দেখতে পেলুম না। পরক্ষণেই টের পেলাম ডাকিনী মেয়েটি আমায় মায়া জালে ফেলবার চেষ্টা করছে। তৎক্ষণাৎ রামকে নিয়ে মন্দিরের গর্ভগৃহে ফিরে এসে দেখি ভেতরকার ব্যবস্থাপনায় কিছুটা বদল হয়েছে। যে 10টা প্রদীপ আমি জ্বালিয়েছিলাম সেগুলি নিভে গেছে, তার বদলে ওখানে জ্বলছে 4টি মোমবাতি। আতপ চাল, কলা মাখা নৈবেদ্যের পাত্র খালি হয়ে গেছে। রাম কেবল একটা ঘোর লাগা গলায় বললে, ঠাকুরমশাই মন্ত্র বলুন। ততক্ষণে আমি নিজের সমস্ত মৌলিকতা হারিয়ে ফেলেছি। পুনরায় রামকে নিয়ে আসনে বসে উচ্চারণ করলাম, ওম হম গুরু ডাকিনী স্বাহা। নিজের অজান্তেই হাজারো চেষ্টার পরেও মুখের থেকে অনবরত চলতে থাকলো এই মন্ত্রটি। এটি ডাকিনী স্তোত্র। একই সঙ্গে ভেসে আসছে ওই মেয়েটির পরম তৃপ্তির হাসির শব্দ। আয় রে তারানাথ তান্ত্রিক, সে কি আর সৃষ্টির শুভাশুভের সৃষ্টিকর্তা? অতি তুচ্ছ নগণ্য এক তান্ত্রিক আমি। আমার হাতে আর কিছুই রইল না। নিজেই যেন কোনো মন্ত্র বলে নিয়তির করুণ পরিণতিকে আহ্বান করতে করতে ডাকিনীকে সম্পূর্ণরূপে জাগিয়ে তুললাম। ওই ভাঙা মন্দিরের গা বেয়ে কাঁটা গাছটি ধীরে ধীরে মাটি ও শিকড় ত্যাগ করে উপরে উঠতে শুরু করল। রাম আসন ছেড়ে ওই গাছটির দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। একবারের জন্য আমার দিকে ফিরে বলল, ঠাকুরমশাই বাবা মাকে একবার বুঝিয়ে বলো, আমি নিজেই নিজের ইচ্ছেতে যাচ্ছি। সে কিন্তু আমায় জোর করে নিয়ে যাচ্ছে না। আমি কি বোঝাবো, বলে যা আমায়। তাদের কোল শূন্য করে এভাবে চলে যাস না দাদু ভাই, এভাবে চলে যাস না। অনেক অনুরোধ করবার পরেও তাকে আমি আটকে রাখতে পারলুম না। একটা তীব্র আলোক বিচ্যুতির সঙ্গে আমার চোখকে ধাঁধিয়ে দিয়ে নিরুদ্দেশ হলো রামদর্শন, সেই ডাকিনী এবং ওই আশ্চর্য কাঁটা গাছটি। তোমাদের বিশ্বাস না হলে এখন ওই গাছটি যেখানে ছিল সেখানে গিয়ে দেখতে পারো। এভাবে বলবেন না ঠাকুরমশাই, আপনাকে অবিশ্বাস করব এমন নিষ্ঠুরতা আমাদের মধ্যে নেই। এটাই নিয়তি ছিল ঠাকুরমশাই, এটাই রামের নিয়তি ছিল।
যেভাবে ওই বাড়ির থেকে কলকাতায় আমরা ফিরে এলাম তা বর্ণনা করবার ক্ষমতা আমার নেই। শরতের এক উদাস বিকেলে লক্ষ্মী পুজোর পরদিন আমি ও কিশোরী এসে তারানাথের কাছে বসে রয়েছি। কারোর মুখে কোনো কথা নেই। প্রত্যেকের মন পড়ে আছে শিব দর্শনের বাড়ির ঘটনার ওই প্রেক্ষাপটে। এমন সময় বৈঠক ঘরের খোলা দরজার থেকে ঘরের ভেতরে এসে ঢুকল শিবদর্শন মুখার্জির ছেলে রামদর্শন। আমরা চোখ কষলে নিজের হাতে চিমটি কেটে নানা রকমভাবে নিজেকে প্রকৃতিস্থ করার চেষ্টা করে বুঝলাম যে না, যা দেখছি তা মোটেই কোনো ভেলকি নয় বা স্বপ্ন নয়। তারানাথ কাঙ্ক্ষিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললে, রামদর্শন তুই? দাদু ভাই, তুই কি করে ফিরে এলি? কেন দাদু, যেভাবে তুমি ফিরে এসেছিলে মেঘবালার কাছে গিয়ে কিন্তু আমি সব শুনেছি। মেঘবালা? ওর নাম মেঘবালা, যার সাথে আমি চলে গেছিলাম। আমি তো তোমায় বলেছিলাম আমি নিজেই নিজের ইচ্ছেতে যাচ্ছি, কাজেই নিজের ইচ্ছেতেই আবার ফিরে এলাম। সে তোকে আটকালো না? না, আটকাবে কেন? কেবল চলে আসবার সময় একবার জল ভরা চোখে আমায় বললে, আমায় আমায় ভুলে যেও না রামদর্শন, তোমার সঙ্গে আর কয়েকবার দেখা করার সুযোগ আমি পাবো। তবে তবে যতবার পাবো ততবারই তোমায় কিছুদিনের জন্য এখানে নিয়ে আসবো। তোমার বাবা মাকে ফিরে গিয়ে তুমি সেইভাবেই বুঝিও। তোমার যখন সংসারের হাল ধরার সময় আসবে, যখন তুমি বিয়ে করবে, তারপর থেকে তো আমি আর চাইলেও তোমাকে দেখতে পারবো না। আমি আমি ডাকিনি মেঘবালা। মানব কোলে আমার স্থান নেই। যদি সে সৌভাগ্য আমার থাকতো, তাহলে আমি তোমায় স্বামী রূপেই গ্রহণ করতাম। আমার ভাগ্যটা দুঃখ নিয়ে চলতে থাকবে ঠাকুরমশাই, ঠিক যেমন আপনার জীবনটা আপনি কাটিয়ে দিলেন। যাই হোক, এই নিন, মা পুজোর নাড়ু খই এসব পাঠিয়েছে আপনাদের জন্য। আপনারা কিন্তু খেয়ে নেবেন, হ্যাঁ? আশীর্বাদ করবেন যাতে অন্তর কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। এখন আসি ঠাকুরমশাই, আজকে এই ট্রেন আছে ঘণ্টাখানেক পরে। ফিরে যাই, পরে আবার আসবো, নইলে মা আবার চিন্তায় পড়বে। আমরা প্রত্যেকেই পাথরের মূর্তির মতন চেয়ে রইলাম তারানাথের দিকে। কিছুক্ষণ চুপ করে থাকবার পর তারানাথ বলল, মধুসুন্দরী দেবী যেভাবে আমায় এখনো অপ্রাপ্তির কষ্ট দিয়ে চলেছেন, সেভাবে কষ্ট রামদর্শনকে পেতে হবে না। কারণ সে জানে তার জন্য একটা সুসজ্জিত জীবন অপেক্ষা করছে জীবনের এই পারে। আমি যখন দেবীকে পেয়েছিলাম তখন আমার জীবনে অন্য কিছুরই মোহ ছিল না। তাছাড়া ডাকিনীরা যদি একবার তার প্রণয়ীকে ফিরে আসতে দেয় স্বাভাবিক জীবনে, তাহলে কোনো কারণেই আর তাকে যুক্ত হতে দেয় না ওই অন্ধকার জীবকুলের সঙ্গে। রামদর্শনের ভালোবাসা যদি সত্যি হয়, সে যদি সত্যি এর পরেও সাধনা করে চলে মেঘবালাকে, তবে সে আসতে পারবে এই জীবকুলে। তবে আসতে পারলেও সে কিন্তু আর কোনোদিনও প্রিয়তমা রূপে বা প্রেমিকা রূপে আসতে পারবে না। হয়তো ভবিষ্যতে পেতে পারে তার কন্যা রূপে, যেমন আমি মধুসুন্দরী দেবীকে পেয়েছি চারীর রূপে। যাক, অবশেষে একটু হলেও পাপ মুক্ত মনে হচ্ছে, কি বলো? একটা চেপে রাখা অপরাধ বোধের পাথর যেন বুকের ওপর থেকে নেবে গেল, বুঝলে? নাও, নাড়ু খাও, প্রয়োজনে বাড়ির জন্য অল্প অল্প নিয়ে যেতে পারো। বাবা অনেকটাই দিয়েছে, দেখেছ? রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন একটি তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প। এটি আমাদের 2025 শারদীয়া উৎসবের বিশেষ গল্প।
চণ্ডীতলার রণচণ্ডিনী। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে, এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পুজোর ছুটিতে আপনার পরিবারের সঙ্গে আপনার বন্ধু মহলের মধ্যে গল্পটিকে শেয়ার করে তাদেরকে শুনতে বলুন। যদি তাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলুন, কারণ অক্টোবর মাস আমাদের রাজপ্রতাপের ঠেকের বার্থডের মাস। এই মাসে আমরা শুরু করতে চলেছি সেই বিশেষ এবং সাফল্যমণ্ডিত সিরিজ প্রজেক্ট পাসিং শো সিজন 7। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকতে ভুলবেন না, শুনতে ভুলবেন না। রাজপ্রতাপের ঠেক 2025 দুর্গোৎসবের জন্যে আমার সাবস্ক্রাইবার থেকে শুরু করে সকল বাংলা গল্পের শ্রোতাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুস্থভাবে পরিবারের সঙ্গে আনন্দ করতে করতে পুজো কাটান। আমরা ফিরবই আবার খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে, শুধুমাত্র রাজপ্রতাপের ঠেকে। ধন্যবাদ।